ঠিক এভাবেও ফিরে আসা যায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কিংবা যদি বলি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিদেশ যাত্রা কিংবা রাজনৈতিক যে প্রত্যাবর্তন আজ আমরা দেখেছি সেটি আমাদেরকে হয়তো এই শব্দটি বারবার মনে করিয়ে দিচ্ছে। নির্যাতন, গুম, খুন, হত্যার যে বাংলাদেশে আমরা ছিলাম সেই বাংলাদেশ রাজনীতিকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে, নতুনভাবে নতুন বাংলাদেশে আমরা রাজনৈতিক দলগুলোকে কিংবা রাজনৈতিক নেতাদের মাঝে যেই ধরনের সংস্কার দেখতে চাই, আজকের সেই যাত্রা কিংবা সেই প্রত্যাবর্তন সেই সংস্কারের পথেই আমরা এগিয়ে গেলাম কিনা সেটি নির্দেশ করছে কিনা সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। RIL দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন কাজী আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটা আমি কাজী আব্দুল হান্নান মাসুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন আপনারা ৩৬শে জুলাই পর্যন্ত, বাংলাদেশের সব মানুষ আপনাদের সাথে ছিলেন। পরিবর্তন এসেছে, বাংলাদেশেও আমরা নতুন পরিবর্তন লক্ষ্য করেছি। আজকে খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা আমরা দেখছি বা যেভাবে আমরা শুরু করছিলাম, যেটি আশরাফ কায়সারও বলছিলেন ঠিক এভাবেও ফিরে আসা যায়, সেই ফিরে আসা সেই পরিবর্তিত বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, অবশ্যই এই বাংলাদেশই আমরা দেখতে চেয়েছি। আমরা দীর্ঘ সময় ধরে বেগম জিয়ার জন্য যে শুধুমাত্র বিএনপি লড়াই করেছে তা না, বেগম জিয়ার মুক্তির জন্য লেখালেখি করা, এমনকি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাতে আমরাও সামিল ছিলাম। আমার ফেসবুক ওয়াল ঘাটলেই দেখতে পাবেন বেগম জিয়া অসুস্থ অবস্থায় যেই বেগম জিয়া ফিজি হসপিটালে ভর্তি, তখন সেখানে আমার পোস্ট দেয়া যে বাংলাদেশের বেগম জিয়ার সাথে সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব হসপিটালে বিছানায় কাতরাচ্ছে। এরকমই আমরা দীর্ঘ সময় ধরে এই লড়াইটা এই দেশের মানুষের ছিল। আসলে একটি বন্দি বাংলাদেশের চিত্র হয়ে উঠেছিলেন বেগম জিয়া, একটি প্রতীক হয়ে উঠেছিলেন। এমন না যে শুধু কারাগারের বন্দিত্বই বন্দিত্ব। বাংলাদেশের প্রতিটি মানুষ তার ঘরে, তার শিক্ষা প্রতিষ্ঠানে, তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি জায়গায় বন্দি ছিল। তারা না পারত বলতে, না পারত সইতে। প্রতিটি জায়গায়, বাড়িতে বলেন, রাস্তায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, এমনকি আপনাদের মিডিয়া হাউসে বলেন, আপনারা যা বলতে চাইতেন তা বলতে পারতেন না। নানা অন্যায় শিকার হলো, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন না। এই বন্দিত্ব থেকে মুক্তির জন্য, এই বন্দিত্বের একটা সিম্বল হিসেবে বেগম জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছেন। সেই বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। এই দেশের বাইরে যাওয়ার পথে যেই মানুষের ঢল নেমেছে রাস্তার দুই ধারে, এর দ্বারা আমার সেই 5ই আগস্টের সেই স্মৃতির কথা মনে পড়ে। সেই 5ই আগস্টের কথা যখন আমরা বলি, আপনারা বলেন যে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো বড় অবদান নেই, সব অবদান আপনাদের। আমরা রাজনৈতিক দল না, এই কথা আমরা কখনো বলি না। সকলের অবদান আছে। আমরা জাস্ট আমরা বেগম জিয়াকে কোনো সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে রাখতে চাচ্ছি। আমরা বেগম জিয়াকে যে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক আচরণ, শুধু বেগম জিয়ার ক্ষেত্রে নাকি সব বড় রাজনীতিকবিদদের ক্ষেত্রেই আমরা বেগম জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন, সেই জায়গা বর্তমান সমসাময়িক কোন রাজনীতিবিদ এই ধরনের জায়গা করে নিতে পারেন নাই। তো 5ই আগস্টের যেই দেশের মানুষের যে একতা দেখা গিয়েছে, ৩৬শে জুলাই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখা গিয়েছে, সেই আজকে এই দিনে বেগম জিয়া বিদেশে যখন চিকিৎসার জন্য যাচ্ছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিটি নারী, পুরুষ, শিশু, সন্তান প্রত্যেকটি মানুষই বেগম জিয়ার জন্য দোয়া রাখছেন, তার শুভকামনা করছেন। দোয়ার জায়গাটা থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে আসলে স্পষ্ট প্রতিহিংসা দিয়ে কাউকে দমিয়ে রাখা যায় না। সত্য সবসময় উদ্ঘাটিত, এবং যাকে আল্লাহ সম্মান দেয় সেই সম্মান পাবে অবশ্যই। এবং যে শেখ হাসিনা বেগম জিয়ার কে নিয়ে বেগম জিয়ার চরিত্র হননের চেষ্টা করছে, বেগম জিয়াকে এতিমের টাকা মেরে খেয়েছে বলে বারবার একটা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেই শেখ হাসিনার ইতিহাস লাঞ্ছনার, বেগম জিয়ার ইতিহাস সম্মানের। জি, যেটা আপনি বলছিলেন আসলে জোর করে আসলে কারো সম্মান হানি করা যায় না, সেটি তো নিশ্চয়ই আজকের এই প্রত্যাবর্তন আমাদেরকে দেখিয়েছে। আশরাফ কায়সার, খালেদা জিয়ার বহুল কাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষার বিদেশ যাত্রা, বারবার ওনাকে নিষেধ করা হয়েছে, বারবার ওনার চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চেয়েছেন, নানানভাবে আসলে আইনি জটিলতা দেখিয়ে নানানভাবে ওনাকে অবরুদ্ধ রাখা হয়েছে, এবং কিভাবে কি অবস্থায় রাখা হয়েছে সেটি আমরা সবাই হয়তো জানি। সেই জায়গা থেকে আজকের এই যাত্রা, পুরো রাস্তা জুড়ে লাখ লাখ মানুষের ঢল, রাজনৈতিক মতবিভেদ আমাদের থাকবে, সেটি যেমন গণতান্ত্রিক সৌন্দর্য, তেমনি একজন প্রখ্যাত রাজনীতিবিদের জন্য এই ভালোবাসা থাকবে, সেটির পথে আমরা কতখানি হাঁটা শুরু করলাম। আজকের দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য। আমি মনে করি এটা পোয়েটিক জাস্টিস। ঠিক যেরকম করে অধ্যাপক প্রফেসর ইউনূস বাংলাদেশে ফেরত এসেছিলেন, সেই রকম দিনের একটি আজকে খালেদা জিয়ার বিদেশ যাত্রা।
এই রাজনীতিবিদের আপনি তার পরিমিতি বোধ দেখেন, তার শিষ্টাচার দেখেন, তাকে যারা 6 থেকে 7 বছর আপনার নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের বিরুদ্ধেও তিনি কোনো রাগ ক্ষোভ প্রকাশ করেননি, কোনো ব্যক্তির নাম মুখে আনেননি। অন্যদিকে আমরা যাদেরকে দেখেছি তাদেরকে আমাদের অত্যন্ত নিচু মানের মানুষ মনে হয়েছে। রাজনীতিবিদ তো পরে দেখুন, যেই রাজনীতি আপনাকে সহমর্মিতা শেখায় না, যে রাজনীতি আপনাকে মানবিক বোধ শেখায় না, সেই রাজনীতি না, সেটি রাজনীতির নামে কলঙ্ক, অথবা রাজনীতির কৌশল, অথবা অপমান করা। আর রাজনীতি হচ্ছে মানুষের মনন নিয়ে খেলা, মানুষের ইচ্ছা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের অভিলাষ, এটিকে পূরণ করে দেওয়ার কৌশল। আমার মনে হয় যে আজকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সময় আমরা আজকে গত 5 ঘন্টা ধরে ঢাকার রাজপথে যে পরিবেশ দেখছি, মানুষ দেখছি, স্বতঃস্ফূর্তভাবে তাকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভিবাদন জানাতে দেখছি, এটি আমার মনে হয় দলমত নির্বিশেষে একজন 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসহীন একজন নেত্রী, যার রাজনীতিতে বাংলাদেশ অনেকখানি ঋদ্ধ হয়েছে, যার শাসনকালে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে, যিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন 2-1টি ব্যতিক্রম ছাড়া, সেরকম একজন মানুষের পক্ষে বাংলাদেশ দাঁড়িয়েছে। আজকে কিন্তু আমরা আরেকবার 5ই আগস্টের মতো দেখতে পেলাম যে আমাদের বিরোধ থাকতেই পারে, আমাদের একে অন্যের সাথে মতবিরোধ হতেই পারে। রাজনীতির একটি কৌশল হচ্ছে যে আপনি প্রতিপক্ষকে পাশ কাটিয়ে ক্ষমতার শিখরের দিকে যাবেন, কিন্তু সেখানে যেন আমরা কখনো নিজেকে অত্যন্ত ছোট মানের মানুষ না করি, অথবা যেই রাজনীতি মানুষের পছন্দ না, আমরা যেন সেই রাজনীতি না করি। এবং যে সম্মান আসলে তাদের জন্য প্রাপ্য, সেটি আমরা সবাইকেই দিতে হবে। শুধু একজন ব্যক্তি কেন্দ্রিক হবে সেখান থেকেও আমাদের বেরিয়ে আসার তো সময় এসেছে। দেখুন, আমরা যদি কোনো এক জায়গায় ঘুরে না দাঁড়াই, কোনো এক জায়গায় যদি নতুন করে রিবিল্ড না করি, আমাদের এই যে সংস্কৃতি, কালচার, আমাদের একে অন্যকে সম্মান করা, সম্মান দেওয়া এবং জীবিত অবস্থায়, আমরা সেই কালচার থেকে বেরোতে চাই যে মৃত্যুর পরে পদক দেওয়া হয়, মৃত্যুর পরে তার প্রশংসাসূচক আলোচনা হয়। কেন আমরা জীবিত অবস্থায় একজন মানুষ যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, আমরা বলতে পারবো না যে তার শাসনকালে বাংলাদেশ এগিয়ে গেছিল? দেখুন, শাসন করতে হলে আপনাকে কম্প্রোমাইজ করতে হয়, শাসন করতে হলে আপনি অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারেন, শাসন করতে গেলে আপনি কিন্তু মানুষের এগিয়ে যাওয়ার পথের সঙ্গী হয়েছেন, এটি তো একটা মানুষের জীবনের অনেক গৌরবের ঘটনা। আমরা মনে করি যে গত 5 মাসে বিএনপিকে বৈষম্য বিরোধীরা নেতৃত্ব দিয়েছেন গণ অভ্যুত্থানকে, এটি নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই, কিন্তু 16 বছরের যে পাটাতনটি বিএনপি তৈরি করেছে, অন্যান্য দল তৈরি করেছে, আমি কামনা বাক্যে চাই যে বৈষম্য বিরোধীরা সেটি উপলব্ধি করবে, তাদের আচরণেও যেন আমরা কোনো খামতি না দেখি। নিশ্চয়ই, অর্থাৎ যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে চাই, সেই পরিবর্তনগুলো দৃশ্যমান কতখানি হচ্ছে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। কাজী আব্দুল হান্নান মাসুদ, বেগম জিয়ার মুক্তির পক্ষে যেই আপনি বা আপনারা ছিলেন, ঠিক আপনাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশের এই মুহূর্তে বাস্তবতায় রাজনৈতিক বড় দল যদি আমি বলি বিএনপি, তাদের একটি দূরত্ব তৈরি হচ্ছে এবং সেটি অনেকটাই দৃশ্যমান। সেই আপনাদের সাথে কেন তাহলে এই দূরত্ব সৃষ্টি হলো? না, আসলে হচ্ছে আমরা এটাকে দূরত্ব মনে করছি না, আমরা কোনো পলিটিক্যাল পার্টি না যে আমাদের সাথে রাজনৈতিক কোনো দূরত্ব তৈরি হবে। বিষয়টা হচ্ছে একটি জায়গায় এসে আমাদের মধ্যে একটু মানে হচ্ছে ভুল বুঝাবুঝির একটু সৃষ্টি হচ্ছে, কেন হওয়াটাই স্বাভাবিক। গণঅভ্যুত্থানের আগের যে একতা, সেই একতাটা হয়তো আপনার গণঅভ্যুত্থানের পরে দেখবেন না। কারণ হচ্ছে বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন বা অন্য যে কোনো দল বলেন, প্রত্যেকটা দলেরই নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য আছে এবং ওনাদের সকলেরই নিজস্ব দলের নিজস্ব গঠনতন্ত্র আছে। তারা তাদের সেই সকল বিষয় মেনে নিয়েই তারা চলতে চাইবেন। কিন্তু আমরা যারা হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আমাদের কাছে হচ্ছে আলাদা একটি জায়গা আছে, আলাদা মাত্রার একটি অবস্থান আছে। সেই অবস্থানটা হচ্ছে আমরা একটা 1 দফা দিয়ে, সেই 1 দফার ভিত্তিতে এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে, প্রত্যেকটি মানুষকে আমরা এক জায়গায় একত্রিত করেছি। আমাদের সেই প্রতিশ্রুতিটা আমাদের বাস্তবায়ন করতে হবে, সেই জায়গায় আমরা কম্প্রোমাইজ করতে পারি না। এই কম্প্রোমাইজের জায়গাটাতে কাজী আব্দুল হান্নান মাসুদ, আপনি সব মানুষ 36 জুলাই পর্যন্ত যখন যেভাবে ডেকেছেন, পুরো বাংলাদেশ আপনাদের এক ডাকে এক হয়েছে। আজকে যদি আমি আপনাকে প্রশ্ন করি, 7 জানুয়ারি, গত বছর এই 7 জানুয়ারিতে নির্বাচন হয়েছিল, আজকের 7 জানুয়ারিতে যদি আপনি সে ঠিক একইভাবে ডাক দেন, সবাই আবার এক হবে? দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অবশ্যই সকলে এক হবে বলে আমরা বিশ্বাস রাখি।
আমরা এমন কোনো ভুল করি নেই যার কারণে হচ্ছে আমাদের ডাকে মানুষ আসবে না। আমি এক জায়গায় বলতে চাচ্ছি যে হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিজস্ব স্বার্থ আছে, সেই স্বার্থের জায়গায় যদি হচ্ছে আমাদের এক দফার কথা যখন আমরা বলি, আমরা যে উপস্থাপনাগুলো করি সেগুলো অনেক ক্ষেত্রে তাদের স্বার্থের হানি ঘটাই, কিন্তু সেই এক দফা শেখ হাসিনার পতনের ব্যাপারে কিন্তু তাদের কারো স্বার্থের হানি ঘটাই নাই, তাদের উপকারই করেছে, যার কারণে রাজনৈতিক দলগুলো প্রত্যেকে এখানে এসেছে। তবে আমি একটা কথা বলতে পারি, এই দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা কর্মী বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমাদের সাথে আসবে। কারণ হচ্ছে এই জায়গায় বিষয়টা স্পষ্টতা, আমরা কিন্তু হচ্ছে আমাদের কোনো আলাদা এজেন্ডা নেই, আলাদা কোনো কর্মসূচি নেই আমাদের। আমি শেষ করি একটু, আমাদের হচ্ছে একটা এক দফার ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি। সেই এক দফাটা হচ্ছে শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জায়গায় আমরা যে কয়েকটি পয়েন্ট তুলে ধরেছি, সেই পয়েন্টগুলোতে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এজেন্ডার সাথে তারা হয়তো সাংঘর্ষিক মনে করে, যার কারণে তারা আমাদের সাথে একমত হতে পারছে না, অথবা হচ্ছে এতে তাদের নিজস্ব দলীয় লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে বলেও হয়তো তারা একমত হতে পারতেছে না। বাট আমরা মনে করি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে অবশ্যই গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। অবশ্যই আমার দেশের সিম্বলিক জায়গায় ফ্যাসিস্ট চুপ্পুর মতো কেউ ওখানে থাকতে পারবে না। অবশ্যই আমাকে একটু আরেক মিনিট সময় দিতে হবে। নতুন সংবিধান রচনা করতে হবে, কিন্তু আপনি একই কথা যদি ঘুরিয়ে বলেন সংবিধানকে কবর দিয়ে দিতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যখন আমরা বলি, তখন হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আসলে রাজনৈতিক ব্যবস্থার কোনো পরিবর্তন চাচ্ছে কিনা, ওনার রাষ্ট্রীয় ব্যবস্থার অনেক পরিবর্তন চাচ্ছে, রাষ্ট্র সংস্কারের পরিবর্তন চাচ্ছে না, আমরা একেবারে চাচ্ছি না। আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ হতে চাচ্ছি, ঐক্যমত হতে চাচ্ছি, আমরা সকলকে এক জায়গায় একত্রিত করতে চাচ্ছি। আসেন আগের যে পথে গলে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা সেটাকে ভেঙে চুরে আমরা নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলি। সেটার জন্য প্রতিটি দলের অভ্যন্তরীণ বিষয়েও পরিবর্তন হওয়া দরকার না। আসলে আপনি সবাই যদি পক্ষে থাকতো এই ধরনের দ্বিমত সৃষ্টি হতো না। কারণ হচ্ছে আমরা একটা জিনিস মনে করি যে হচ্ছে দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী যে কাঠামোর মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে উঠেছে, বেড়ে উঠেছে এবং হচ্ছে ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করছে, তারা নতুন রাজনৈতিক ব্যবস্থার সাথে নিজেরা খাপ খাইয়ে নিতে পারবে কিনা সেই জায়গায় তারা সন্দিহান, যার কারণে তারা এই জায়গায় আপনাদের অনেকগুলো শঙ্কা আছে। এই জায়গাটিতে আমি আশরাফ কাছে আপনার কাছে আসি। তাদের যেমন এক ধরনের শঙ্কা আছে, রাজনৈতিক দলগুলো কি আসলেই তাদের সাথে সাংঘর্ষিক কেন হয়ে উঠছে? তাদের দলীয় স্বার্থে নানানভাবে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, নাকি নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেটির কারণে তাদের স্বার্থে বড় আঘাত আসতে পারে, তারা কোনো চাপ অনুভব করছে? দেখুন, বৈষম্য বিরোধীদের বা জাতীয় নাগরিক কমিটির শঙ্কা আছে, এটি আমি মানি। তারা অনেকেই আশঙ্কা করছেন যদি সুবিধাজনক জায়গায় তারা না থাকেন তাহলে আগামীতে তাদের বিচার আচার হতে পারে এবং তাদের কেউ অপরাধী হিসেবে চিহ্নিত হতে পারেন, এটি শঙ্কা আছে। রাজনৈতিক দলগুলোর শঙ্কা হচ্ছে বৈষম্য বিরোধীরা কি রাজনীতি করতে চাচ্ছে। আপনি যেটি প্রশ্ন করেছেন একেবারে প্রকাশ্যভাবে প্রমাণিত যে বৈষম্য বিরোধীদের গত 2-3 সপ্তাহের আচরণে প্রতিষ্ঠিত অনেক রাজনৈতিক দল সন্দিহান হয়ে উঠেছে যে অন্যদেরকে বাদ দিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করে এবং সেখানে স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে বৈষম্য বিরোধীরা এমনকি পতিত স্বৈরাচারের কাউন্সিলর বা কমিশনারদেরকে সাথে নিয়ে তারা কি রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন কিনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো দল বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো অবস্থান নেননি, কিন্তু আপনি যদি এখন কাদের মির্জা ভাই ভাই স্লোগান দিয়ে শহীদ মিনারে উঠে যান তাহলে কিন্তু বড় দলটির মনে হবে যে তাদের আসলে মতলব ভিন্ন। এবং তারা এখন শোনেন, ইন্ডিয়া 5 তারিখ থেকে বলছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে, তাই তো? এখন বৈষম্য বিরোধী যদি এমন কোনো রাজনীতি করে যে শিবিরের মিটিংয়ে গিয়ে বলে যে তারাই পরিকল্পনাকারী এবং তারাই আপনার মূল সাথে ছিল, ফ্রন্ট লাইনে ছিল, তখন কিন্তু ইন্ডিয়ার ওই ন্যারেটিভ স্টাবলিশড হয়ে যাবে যে এখানে ইসলামের নামে যারা রাজনীতি করে, জঙ্গিবাদ এর ব্যাপারে যাদের ব্যাপারে দোষারোপ আছে, বৈষম্য বিরোধীরা তাদের ঘাড়ে ভর করে রাজনৈতিক দল করতে চাচ্ছে। দ্বিতীয় সমালোচনা সেটি হচ্ছে আপনি সরকারে থেকে দল গঠন করবেন কিনা। অতীতে যারা করেছে তারা কিন্তু নিগৃহীত হয়েছে, নিকৃষ্ট হয়েছে। বৈষম্য বিরোধীরাই তাদের প্রকাশ্যে বলেছে ফ্যাসিবাদের দোসর। কাজে আপনি 3 জন উপদেষ্টাকে সরকারে রেখে এইদিকে নাগরিক কমিটি করে ওইদিকে বৈষম্য বিরোধী করে সরকারের ছত্রছায়ায় অথবা পুলিশের প্রোটেকশন নিয়ে আপনি যে দল করতে চাচ্ছেন সেটি কিন্তু আখেরে ভালো ফল দিবে না। দেখুন, বৈষম্য বিরোধীদের আমি কিন্তু তাদের পক্ষের মানুষ এবং তাদের শুভানুধ্যায়ী। আমি সত্যিই চাই তাদের রাজনৈতিক দল হোক এবং তারা নতুন রাজনীতির কথা বলুক। আমরা সম্ভাবনাও তো অনেক বাংলাদেশে নিশ্চিতভাবে আছে। আপনি এখন পিঠে না গিয়ে আপনি নতুন রাজনীতি কিন্তু আবারও বলছি আক্রোশের রাজনীতি না, প্রতিহিংসার রাজনীতি না, কালো বারান্দা দিয়ে ক্ষমতার দিকে যাওয়া না। কাজেই নতুন
নতুন রাজনীতির যে বয়ানের কথা তারা আমাদের শুনিয়েছেন, আমরা শিরোনাম শুনেছি, এখন একটু বিস্তারিত শুনতে চাই। তাদের অর্থনৈতিক পরিকল্পনা কি, প্রশাসনিক পরিকল্পনা কি, সামাজিক পরিকল্পনা কি, এই যে তরুণদের আপনার চাকরির ক্ষেত্রে বা বিনিয়োগের জায়গা তৈরি করার ক্ষেত্রে তাদের রাষ্ট্র চিন্তাটি আমরা জানতে চাই, তাদের রাজনীতির দর্শনটি বুঝতে চাই। রাজনৈতিক দল হতে হলে আসলে সবচেয়ে বেশি আরেকটি যে বিষয়গুলো বলেছেন আশরাফ কায়সার, সেই সাথে তৃণমূল পর্যায়ে পর্যন্ত সংযুক্ত হবার যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল হান্নান মাসুদ, আপনারা কতখানি তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছেন? টিসিবির লাইন দীর্ঘ হচ্ছে সেটি দেখেছেন কিনা? সেই সাথে দ্রব্যমূল্য আসলে দিন দিন বাড়ছে, প্রান্তিক কৃষকের সাথে গিয়ে কথা বলেছেন, তিনি যেই ফুলকপি 2 টাকা দিয়ে বিক্রি করছেন ঢাকায়, আমি কেন সেটা 15 টাকা দিয়ে কিনছি? টিসিবির লাইনে যারা মধ্যবিত্তরা দাঁড়াচ্ছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন কোনো রাজনৈতিক দল গঠন করবার আগে? তাদেরকে নিয়ে কি ভেবেছেন? আমি উত্তর নিব, তবে একটি বিরতি নিয়ে ফিরছি। আড়াইল দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আড়াইল দেশ সাম্প্রতিক দেখছেন। হান্নান মাসুদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম আপনাদের নতুন রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে এবং সেটি নিয়ে নির্বাচনী সমীকরণ পাল্টে যাবার এক ধরনের আশা, প্রত্যাশা, চাপ সবকিছুই রয়েছে। একটু জানতে চাই, আপনারা যারা নতুনভাবে রাজনৈতিক দল গঠন করছেন, আপনাদের কাছে ইতিমধ্যে জনগণের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আপনারা পৌঁছেছেন কিনা? না, একটা বিষয় হচ্ছে আপনি একটা বলে ফেললেন যে হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচনী সমীকরণ পাল্টে যেতে পারে, আপনারা নির্বাচিত হতেও পারেন। আসলে সেই জায়গা থেকে আশঙ্কা করছে কিছু কিছু রাজনৈতিক দল যে হচ্ছে ছাত্রদের জনপ্রিয়তার কাছে আবার হচ্ছে যার কারণে আমরা বলতেছি ওনাদের কাছে আশঙ্কা, যার কারণে মানে হচ্ছে প্রয়োজনে বিরোধিতার কোনো সুনির্দিষ্ট জায়গা না পেলেও বিরোধিতা করতেই হবে। যেমন হচ্ছে যে একটা কথা আজ পর্যন্ত, হ্যাঁ আমি স্পষ্টতা আজ পর্যন্ত মানে হচ্ছে শেখ হাসিনার মুখে, আওয়ামী লীগের মুখে শুনে এসেছি, কেউ একটু আলাদা কিছু করতে গেলে স্বাধীনতা বিরোধীরা তাদের ব্যানার একত্রিত হচ্ছে। এখন আশরাফ কায়সার ভাইও যখন বলতেছিলেন যে বৈষম্য বিরোধীর ব্যানারে কি আবার হচ্ছে রাজনৈতিক দল করতে গেলে স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে কিনা, মানে হচ্ছে আওয়ামী লীগের সেই বয়ানটা এখন হচ্ছে আবার ভাইয়েরা এটাকে নিচ্ছেন। আমাদের কাছে মনে হচ্ছে যে হচ্ছে আসলে কি বাংলাদেশে এখন মানে হচ্ছে এই পর্যায়ে এসে স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতা সপক্ষে শক্তি বলে আবারও কি মানে দুই ভাগ করার কোনো সুযোগ আছে কিনা, এবং পাশাপাশি হচ্ছে ভাই বললেন যে হচ্ছে জঙ্গিবাদের দোষা শিবিরের ব্যাপারে, যে হচ্ছে শিবিরের প্রতি জঙ্গিবাদের দোষারোপ আছে এবং হচ্ছে তারা হচ্ছে ভারত কি মনে করবে সেটা নিয়ে। বাংলাদেশে জামাত শিবির যে অবদানটা রেখেছে, বাংলাদেশের গত 16 বছর অবদানে বিএনপি এবং জামাত শিবির একই সাথে এক পাশাপাশি লড়াই করেছে। ছাত্রদল ছাত্র শিবিরের একসাথে স্লোগান শুনেছে, শিবির ছাত্রদল শিবির ভাই ভাই রাজপথে ভয় নাই, এই জাতীয় স্লোগান শুনেছে, একসাথে আওয়ামী লীগকে প্রতিহত করেছে, দীর্ঘ সময় ধরে লড়াই করেছে। আমি আপনাকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 2008 সাল থেকে জামাত এবং বিএনপি কেউ কারো চাইতে কম অত্যাচারিত হয়নি। জামাত শীর্ষ নেতাদেরকে হারিয়েছে, ছাত্র শিবিরের পোলাপাইন সবচাইতে বেশি নিহত হয়েছে, ছাত্রদলের চাইতে বেশি নিহত হয়েছে শিবিরের পোলাপাইন ছাত্রলীগের হাতে। এবং হচ্ছে সেই জায়গায় শিবিরকে এখনো যদি আমরা যদি হচ্ছে জাস্ট বিভাজনের জন্য জঙ্গিবাদের দোষারোপ আছে, অথবা হচ্ছে ইসলামিস্ট দল বলে, ইসলামপন্থী দল বলে ভারত এটার বিরোধিতা করবে তাই বলে আমরা তাদের স্বীকৃতিটা দিব না, তাদের যে হচ্ছে এই যে দীর্ঘ সময়ের যে লড়াইটা সেই লড়াইয়ের স্বীকৃতি দিব না, এমনটা কিন্তু হতে পারে না। এটা একপাক্ষিক হয়ে যাবে। সেই সংস্কার আমি শুধু তো জামাত শিবিরের কথা বললে তো হবে না, বিএনপি ছাত্র দলের কথা বলতে হবে, সবার মধ্যে কি সংস্কার আছে, অভ্যন্তরীণ সংস্কারে কেউই আগ্রহী না। কিন্তু আমাদের হচ্ছে যেখানে যাদেরকে অবদান আমরা বলি, প্রকাশ্যে বলি, আমাদের এই আন্দোলনে ছাত্র দলের ভূমিকা ছিল, ছাত্র শিবিরের ভূমিকা ছিল, ছাত্র ইউনিয়নের ভূমিকা ছিল, ছাত্র ফেডারেশনের ভূমিকা ছিল, প্রত্যেকটা দল থেকে শহীদ হয়েছে, আহত হয়েছে, এই স্বীকৃতিটা আমরা কেন দিব না? আমরা তো বলি না যে হচ্ছে তারাই সব করেছে, নেতৃত্ব আমরা দিয়েছি, প্ল্যানিং আমরা করেছি, আমরা যখন সবাইকে পাশে চেয়েছি তারা পাশে পেয়েছে, এবং দীর্ঘ সময় ধরে তারা যে প্লটটা তৈরি করেছে। একটা কথা, বেগম জিয়া যদি হচ্ছে আপোষ করতেন তাহলে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন পড়তো না, গণপ্রজাতন্ত্রের প্রয়োজন পড়তো। আমরা বেগম জিয়া সেই অবস্থানে স্বীকৃতি দিই। এখন আজকে এসে আমি একটু আমাকে শেষ করতে দিতে হবে। আমি দেখা যাচ্ছে যে আপনি শুধু আমার প্রতিটা কথাতে ইন্টারাপ্ট করেন, তো প্রতি মিনিটে ইন্টারাপ্ট করলে কথা বলা যাবে না। এখন এই পর্যায়ে এসে বাংলাদেশে এত দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা একটা দলকে ভারত
কি বয়ান প্রতিষ্ঠা করতেছে, সেই বয়ানে আমি জঙ্গিবাদের দোষারোপ তার উপর দিতে চাচ্ছি না, কারণ আমার চোখে এদের জঙ্গিবাদ বা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম আমার চোখে পড়েনি অন্তত মানে হচ্ছে এই কারণে। এই যে গত 16 বছর যাবত আমি দেখেছি সন্ত্রাসীদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, সুতরাং আমি বলবো যে হচ্ছে তারা অত্যাচারিত নির্যাতিত, তারা মাজলুম, ছাত্রদল মাজলুম, বিএনপি মাজলুম, আমরা মাজলুম, আমরা সবাই ভাই ভাই, সবাই জালেমের বিরুদ্ধে একসাথে লড়াই করছি। আর হচ্ছে কাদের মির্জা ভাই ভাই পরে একটা ব্যানার আমি দেখেছি, আপনি বিশ্বাস করবেন আমি যখন এই ব্যানারটা দেখেছি আমি ভাবছি ওবায়দুল কাদের আর মির্জা কাদের এই দুইটার ভাই ভাইয়ের কথা বলতেছে, মানে আমার মনে কিন্তু এটা ছিল। পরবর্তীতে যখন হচ্ছে ফেসবুকে সমালোচনা তৈরি হয়েছে তখন যাই আমার কাছে ইয়া হলো যে তাহলে এটা নিয়ে চাইছিলাম, কিন্তু আপনাকে সময় একটু বেশি দিয়েছি, এই প্রশ্নটা আশরাফ কাছাকে করি। সেই যে আমরা পরে নিজেরাই আমরা নিজেরাই এটা প্রতিবাদ করেছি, সময় বৈষম্য হচ্ছে যে এই কথা আমরা বলছি, আসলে ট্যাগিং নিয়ে তো আসলে আলোচনা হচ্ছে। আমি যদি খুব ছোট করে বলি, তার মানে কি আসলে এই মুহূর্তে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যারা কথা বলবেন তাদেরকেও এক ধরনের ট্যাগিং করা যাবে? আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, ফ্যাসিজম আসলে মনস্তত্ত্বের বিষয়। আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, ফ্যাসিজম আবার নতুন করে জেঁকে বসেছে। আপনি যখনই সমালোচনা করবেন আপনাকে আবার আঘাত করা হচ্ছে ফ্যাসিবাদের ভাষায়। আপনি একটা কথা বলি, ৭১-এ জামাত যে ভূমিকা ছিল তার জন্য জামাত ক্ষমা চায়নি। আমরা চাই ৭১-এর মীমাংসা হতে হবে, জামাত ক্ষমা চাইবে, কেননা সেই জামাত নেতা আবার বলেন আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। উনি ক্ষমা করার কে? আগে ওনারা ক্ষমা চাইবেন ৭১-এর জন্য, পরে আওয়ামী লীগ ক্ষমা চাইবে ২০২৪-এর জন্য। এইভাবে ইতিহাসের একটি ধারাক্রম আছে। আমি কিন্তু মাসুদের সাথে একমত, ১৫ বছরে জামাত নির্যাতিত হয়েছে, মূল নেতৃত্ব হারিয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ইতিহাসের বিচারে আমরা বিভিন্ন বছরকে আলাদা আলোতে দেখতে চাই, একসাথে মিলিয়ে ফেললে হবে না। যে আরেকটা কথা, ভারতের ন্যারেটিভ আমি বলেছি টারশিয়ারি, কিন্তু আমার কাছে তো বৈষম্য বিরোধীর রাজনীতির বয়ানটা পরিষ্কার হতে হবে। আপনি যদি এখন পুরনো শক্তিদেরকে নিয়ে নতুন মোড়কে আসেন এবং আমাকে মানতে বাধ্য করেন যে ওনারা নতুন কাপড় চোপড় পরেছে, ওনাদের আগের রূপ আপনি ভুলে যান, আমি সেই রাজনীতি পছন্দ করছি না। যেই রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাচ্ছি তাতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই সবার, বা আওয়ামী লীগ তো নাই, সেই সবারকেই অতীতের যে কালিমা আছে সেটি থেকে বেরিয়ে, অথবা যে ফ্যাসিবাদী আচরণ আছে সেটি ক্যাম্পাসে রক কাটা হোক আর যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে নতুনভাবে পরিষ্কার করে শুদ্ধি অভিযান করে দলের ভেতরে সরকারের সংস্কার করে জনগণের কাছে ভোট চাইতে হবে। দেখুন, ওনাদের কিন্তু ভোট চাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। গণ অভ্যুত্থানকারী শক্তি ভোট চাইতে যাবে সেটি না, আমার মনে হয়েছে তারা চোরাগলিতে নিক্ষিপ্ত হয়েছেন। আমি খুব পরিষ্কার কথা বলতে পছন্দ করি। তারা কারো কারো দ্বারা অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ হচ্ছেন, যারা হয়তো এক ধরনের রোম্যান্টিসিজমে ভুগছেন। যেই কাজ ওনারা 5 তারিখে করতে পারেননি সেটি 31শে ডিসেম্বর করতে চাচ্ছেন, অথবা আগামী 15 দিনের মধ্যে করতে চাচ্ছেন। দেখুন, এখন কিন্তু দেশে সংস্কার করে নির্বাচনের, আজকে আপনি দেখেছেন যে প্রেস সচিব বলেছেন চাইলে ডিসেম্বরের মধ্যে হতে পারে। আমি সত্যিই মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কেননা আমরা যে দেশের ভেতরে সংকট দেখতে পাচ্ছি, যেই পরাজিত শক্তি এবং ভারতের যে ইন্ধন, এবং আমরা দেশে যে স্থিতি চাই, মানুষ বাজারে গিয়ে যে কেনাকাটা করতে চায়, অর্থনীতির যে স্থিতি চাই, সেইখানে একটি নির্বাচিত সরকার থাকতে হবে। এখন বৈষম্য বিরোধীরা যদি মনে করে ডাকসু জাকসু করে, স্থানীয় সরকার করে, পাকাপোক্ত অবস্থান করে, সরকারের ছত্রছায়ায় থেকে, সেই রাজনীতি কিন্তু নতুন দল আসুক না, ক্ষতি নেই তো। নতুন দল অবশ্যই আসুক। আমি ভোটের বাক্সে বৈষম্য বিরোধীদের প্রতীক চাই, কিন্তু তারও আগে কি চাই বলবো, তাদের রাজনীতির বয়ান চাই। শুধুমাত্র 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম এরকম চমকপ্রদ হেডলাইন চাই না। তারা আমাদের রাষ্ট্র শাসন এবং আমাদের সামাজিক অর্থনৈতিক মূল্যবোধকে ধারণ করে তাদের বয়ান। দেখুন, তারা যদি মনে করে থাকে শিবির জামাতের সাথে গেলে কোনো অসুবিধা নাই, সেটি প্রকাশ্য দিনের আলোতে প্রেস কনফারেন্স করে আমাদের বলুক, সেটি কিন্তু তাদেরও কিন্তু ভোট আছে, কিন্তু তাইলে আমি তাদেরকে বুঝতে পারবো যে তারা ওই রাজনীতি ধারণ করছে। সেই সুযোগ কতখানি আছে আব্দুল হাকিম? না, আপনার হচ্ছে আমি একই মন্ত্রিসভায় জামাত নেতারা এবং হচ্ছে বিএনপি নেতারা একই সাথে একই মন্ত্রিসভা চালিয়েছে, একই সরকার চালিয়েছে, সেখানে কি হচ্ছে বিএনপি আর হচ্ছে জামাতরা একই হয়ে গিয়েছে? আমার এই প্রশ্নটা থাকে। একসাথে একই মঞ্চে আন্দোলন করেছে, তো ঐক্যবদ্ধ তারা হয়েছে, আমরা কিন্তু জামাত শিবিরের সাথে ঐক্যবদ্ধ হই নাই। আমরা মনে করি স্বাধীনতায় তাদের যে বিতর্কিত অবস্থান, সেই অবস্থান এই প্রজন্মের কাছে স্পষ্ট হওয়া দরকার। আগামী বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থানে যদি তারা থাকতে চায়, আগামী বাংলাদেশে যদি বিতর্কহীন রাজনীতি করতে চায়, কিন্তু আমি তাদেরকে গণহারে স্বাধীনতা বিরোধী, গণহারে সকলকে আমি জঙ্গিবাদের দোষারোপ
বা হচ্ছে ইসলামিস্ট বলে আমি তাদেরকে না, মানে সেটা আমরাও চাই না। দায়ী করতে চাই না, কারণ আমি দেখেছি হচ্ছে আমার সাথে যারা ছিল, আমি অনেক দেশপ্রেমী দেখেছি যাদের সবার আগে যারা হচ্ছে দেশের জন্য লড়াই করবে তাদেরকে আমি কেন একসাথে স্বাধীনতা বিরোধী বলবো? আমি বলবো সেটি আমরাও চাই না। 71-এর অবস্থানটা তারা স্পষ্ট করুক, যে বিতর্কিত অবস্থান আমাদের এই প্রজন্ম তাদের কাছে জানতে চাই। এবং হচ্ছে আরেকটা বিষয় বারবার বলা হচ্ছে সরকারের ছত্রছায়া থেকে একটা বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, একটা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে হঠাৎ করে এসে, যে হচ্ছে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আব্দুল্লাহ যারা ওখানে আছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি। কিন্তু একটা বিষয় ওনারা ভুলে যান, 8 তারিখে ওনারা যখন হচ্ছে শপথ নেন, সেই শপথ অনুষ্ঠান, সেই শপথে যখন নেন তারা কিন্তু হচ্ছে কোন দলের কোন ব্যানারের প্রতিনিধি হিসেবে শপথ নেননি, ওনার গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে নিয়েছেন। 24-এর আমি একটু শেষ করি, 24-এর গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ওনারা হচ্ছে সরকারে গিয়েছেন। এবং এই গণ অভ্যুত্থানের প্রতিনিধিরা যদি হচ্ছে সরকারে না যেতেন, গণ অভ্যুত্থানের প্রতিনিধিরা যদি সরকারে না যেতেন, সরকার লেজিটিমেসি পাচ্ছিল না, তখন রাজনৈতিক দলগুলো সবাই এসে বসলো, যে বললো যে আপনারাও কয়েকজন যান, আপনারাও কয়েকজন থাকেন। তো সেই জায়গা থেকে 2 জন গিয়েছেন, তারপর আরেকজন অ্যাড হয়েছে। যখন আবার আপনারা নির্বাচনে দাঁড়াবেন তখন তারা কি করবেন? আমরা যখন নির্বাচনে দাঁড়াবো তখন তারা সিদ্ধান্ত নিবে তারা কি আমাদের দলে আসবে নাকি হচ্ছে বিএনপিতে যাবে, আমরা যদি কোনো দল করে থাকি, নাকি হচ্ছে জামাতে যাবে। তারা আমাদের দলে তো আসতেছে না, তারা আমাদের দলের কোনো পৃষ্ঠপোষক অবস্থায়ও থাকতেছে না আমরা যদি কোনো দল করতে যাই। কারণ এই বয়ান প্রতিষ্ঠা করার কোনো মানে, সরকারের ছত্রছায়া থাকে মানে কি, সরকার আমাদের কোন দাবিটা মেনেছে? আমরা যতগুলা দাবি করেছি, যেই দাবিটাতেই শুধুমাত্র একটি দল বিএনপি যেখানেই না বলেছে সরকার সেই দাবিটা মানে না। তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে? আমাদের দূরত্ব, আমরা আমাদের অবস্থান থেকে আমরা মাঠে কাজ করছি, আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের এক দফার যতগুলো দাবি আছে এগুলো বাস্তবায়নের জন্য, এক দফার অংশগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করব, পরবর্তীতে যে সরকার আসবে তার উপরও চাপ সৃষ্টি করব, কারণ এটা বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রেসার গ্রুপ হিসেবে আপনারা কাজ করবেন, সেটাই তো কথা ছিল। কিন্তু এখন আপনারা পাওয়ার প্র্যাকটিস করছেন কিনা সেই প্রশ্নের উত্তর কে দিবে? আমি কিন্তু অবস্থানটি দেখছি প্রেসার গ্রুপ থেকে তারা পাওয়ার গ্রুপ হওয়ার চেষ্টা করছেন। আপনি কি আমাদের চেষ্টা করছেন কি পাওয়ার প্র্যাকটিস করতে, অবৈধ কোনো পাওয়ার প্র্যাকটিস করতে দেখেছেন কিনা? অবৈধ বলিনি, অবৈধ বলিনি, আমরা বৈধ পাওয়ার প্র্যাকটিসে যাচ্ছি না। আমরা হয়তোবা আমাদের যারা এই যে এই 2টা ব্যানার কখনো পলিটিক্যাল হবে না এই কথা আমরা বারবার বলছি, তারপর কেন আমাদের প্রশ্ন? আমি যদি পলিটিক্স করতে চাচ্ছি, যদি আপনার মাসুদরা তৃতীয় ব্যানারও তৈরি করে, সেখানে তো আমরা তো দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিরাই থাকবেন, হুইচ ইজ ভেরি লেজিটিমেট। আপনি ও যদি বলে থাকেন অভ্যুত্থানের লোক হিসেবে 3 জন গেছে, ছাত্র ফেডারেশনের কেউ গেছে, ছাত্র ইউনিয়নের কেউ গেছে, যায় নাই তো। তার মানে হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী তো হচ্ছে সকল ব্যানারের যারা নেতৃবৃন্দ, সকল ব্যানার থেকে যারা এসেছে। এখন হচ্ছে প্রথম সারির যারা ছিল তারাই গিয়েছে। আপনার যখন লিড কারা দিয়েছে, মানুষ অভ্যুত্থানের নেতা হিসেবে কাদেরকে চিনে, তারা গিয়েছে। তারা হচ্ছে বিএনপির নেতা, বৈষম্য বিরোধীদের ব্যাপারে আমার একটা উপদেশ। দেখুন এই প্রশ্ন শুধু এই 3 জনের মধ্যে সীমিত থাকবে না, এই প্রশ্ন কিন্তু আগামীতে আরো জোরালো ভাবে উঠবে। জাতীয় পার্টি যেরকম বাংলাদেশে সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, এটি যতদিন বাংলাদেশ থাকবে এই উদাহরণ থাকবে। আমি তাদেরকে সতর্ক হতে বলছি যাতে করে তাদের রাজনীতির বুনিয়াদটি শক্ত হয়। আমরা সেই সতর্কতার জায়গাটাতে ফিরবো। আপনার কাছে আমি ফিরবো হান্নান মাসুদ। আমি একটু বিরতি নিতে হবে, আর এলদের সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশাম্প্রতিক দেখছেন আব্দুল হান্নান মাসুদ। দূরত্ব বাড়ছে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের হোক কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের হোক, সেই দূরত্ব যেমন অনেকটাই দৃশ্যমান। সাধারণ মানুষ যেই জনগণের পালস বুঝতে না পারার কারণে আজকে আওয়ামী লীগের এই দুর্দশা, সেই পালসের সাথেও আপনাদের দূরত্ব বাড়ছে। আপনার কি মনে হচ্ছে? সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা দরকার, মিডিয়া তো আপনাদের হাতে। একসাথে যাই চলেন হচ্ছে সাধারণ মানুষ, রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ, আমি গিয়েছি, কথা বলেছি, এবং প্রত্যেকে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে। আমাদের মনে করছি যে তাদের ধারণা যে হচ্ছে আমাদের হাত ধরে হয়তো তারা পূর্ণাঙ্গ মুক্তি পাবে। কারণ হচ্ছে তারা 5ই আগস্টের পর থেকে প্রতিটি জায়গায় চাঁদাবাজি দেখছে, কারা চাঁদাবাজি করতেছে তাও দেখতেছে, কারা হচ্ছে মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে তাও দেখতেছে, এবং হচ্ছে কোথায় কোথায় দখলবাজি করতেছে কারা করতেছে তাও দেখতেছে। কিন্তু মানুষকে না আসলে হচ্ছে শুধুমাত্র মিডিয়া থেকে প্রতিষ্ঠিত বয়ান নিয়ে মানুষ চলে না। যদি সেটাই হতো তাহলে ফ্যাসিস্ট হাসিনার পতন হতো না। মিডিয়া ছাড়াও যে আসলে সবকিছু করে ফেলা যাবে সেটাও তো না, মিডিয়া ছাড়া সবকিছু তো করা যায় না। যে এইজন্যই তো বিএনপি জামাত হচ্ছে এই যে বিরোধী যারা হচ্ছে এতদিন আন্দোলন করছে তারা পারে নাই মিডিয়া সরাসরি বিরুদ্ধে থাকার কারণে। মিডিয়া যদি তাদের পক্ষে যদি 20%ও থাকতো তাহলে আরো আগেই আন্দোলনটা সফল হয়ে যেত। মিডিয়াগুলো যদি হচ্ছে সব সময় হচ্ছে যারা ক্ষমতায় যাচ্ছে বা ক্ষমতায় থাকতে
দেখতেছে তাদের পক্ষ নিয়ে যদি কথা বলতে থাকে, তাহলে হচ্ছে এই দেশের মানুষ আসলে সঠিক বয়ানটা পায় না। তখন তারা ফেসবুকের উপর নির্ভর করে, তখন তারা হচ্ছে এই ইউটিউবারদের উপর নির্ভর করে। এবং মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড কারা দখল করে চাঁদা নিচ্ছে সেটা হচ্ছে বাস ড্রাইভাররা ঠিক মতোই জানে, তারা ঠিক মতোই জানে। আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছেন, আপনারা এখনো মানে হচ্ছে প্রমাণ পাননি। এরকম শোনার অনেক কথা আছে, যেমন হাসনাত আব্দুল্লাহর ব্যাপারও শুনেছেন যে হচ্ছে গিয়ে বলেছে যে হচ্ছে এত % শেয়ার দিতে হবে, কিন্তু পরে বলতেছে না এমন কিছু চাই নেই। এরকম শোনা অনেক কথাই যায় আসলে হচ্ছে। কিন্তু আসলে আপনাদের বিরুদ্ধে কি এখন কেউ কথা বলতে পারবে নাকি? না, আমাদের বিরুদ্ধে তো নিয়মিতই কথা বলতেছে, কেন কমতেছে? আমাদেরকে নিয়মিত আমাদের উপর হামলা হচ্ছে, আমাদের উপর অ্যাটাক হচ্ছে। আমাদের চাঁদপুরে 3-4 বার হামলা হয়েছে, কিন্তু হামলার কোনো বিচার পাওয়া যায়নি। কারণ হচ্ছে যারা হামলা করেছে তারা খুবই প্রভাবশালী, পুলিশে সহজে যেতে পারে না, কারণ পুলিশ নিজেরাও ভয় পেয়ে আমাদের উপর বরিশালে হামলা হয়েছে, আপনারা দেখেছেন। বৈষম্য বিরোধীরা যেমন রাজনীতির হাতিয়ার খুঁজছে, রাজনীতির বয়ান খুঁজছে, রাজনীতির স্পেস খুঁজছে, তেমনি আবার তারা আতঙ্কে আছে। তাদের একটা অজানা আতঙ্কও পেয়ে বসেছে যে তাদের যে গণ অভ্যুত্থান হয়েছে তার পাল্টা কোনো প্রতিশোধ কেউ নিবে কিনা। এখন সেই জন্য যেমন আপনি অনেক জোরে জোরে কথা বলেন, কোনো জায়গায় ভয় পেলে সেখানে তারাও করছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, শেখ হাসিনার পতন হয়েছে তার ব্যবহারের জন্য। কাজে আপনিও খেয়াল করবেন বর্তমানে কারা ব্যবহারে অথবা আচার আচরণে অথবা ভাষায় সংযত না, এটি কিন্তু ভালো লক্ষণ হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে বিএনপিকে বেকায়দায় ফেলে, বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি মাঠ ঘাট ইজারা দখল করছে, এগুলো কিন্তু সব ঘটে। কিন্তু বিএনপির মূল নেতৃত্ব থেকে আমরা যখন গত 5 মাসে দেখি তারা আমাদের সংস্কারের মূল 5টি এজেন্ডা নিজের থেকেই বলছেন, তাদের 31 দফা আছে, তারা এখন পর্যন্ত সরকারকে সহযোগিতা করছেন, বৈষম্য বিরোধীদেরকে একদম মানে লেজিটিমেট স্পেস দিচ্ছেন। কিন্তু আপনি যদি আপনার রাজনীতির কৌশলের কারণে বা রাজনীতিতে আপনি নাম করতে চান বা নির্বাচনে আপনি বিজয়ী হয়ে সরকার গঠন করতে চান, এরকম একটি কল্পনা বা এরকম একটি স্বপ্ন যদি আপনাকে পেয়ে বসে, তখন কিন্তু আপনি এরকম আচরণ করবেন, যেটা বিএনপির ব্যাপারে বৈষম্য বিরোধীরা করছে। আমার ভয় কিন্তু বিএনপি বা বৈষম্য বিরোধীদের নিয়ে না, আমার ভয় হচ্ছে এরকম নাজুক পরিস্থিতি নিয়ে। সেই পরিস্থিতিতে কিন্তু আপনি দেখতে পাবেন যে হয়তো এই যে গণ অভ্যুত্থানের ফসল, যেটি আপনি বারবার জানতে চাচ্ছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে কিনা, সেখানে নাও পৌঁছতে পারে। বড় দেখা গেল যে মাঝপথে গিয়ে এটি একটি ভিন্ন দিকে চলে গেল। এমনিতেই অন্তর্বর্তী সরকারটি দুর্বল এবং তারা একটা সুশীল সরকার। সেই সরকারকে আমরা যতটা কঠোর হতে দেখতে চেয়েছিলাম প্রশাসনের উপরে, পুলিশের উপরে, সামরিক বাহিনীর উপরে, এমনকি 16 বছরে গুম খুনের বিচারের ব্যাপারে, সেটি কিন্তু আমরা হতে দেখলাম না। এখন যদি আপনি প্রচুর অ্যাডহক ইস্যু সামনে নিয়ে আসেন যে আপনি ঘোষণা কি দিবেন আগামী 7 দিনের মধ্যে, তখন কি হবে? আপনার বিচার প্রক্রিয়াটি ব্যাহত হবে, তখন ফ্যাসিবাদের ফিরে আসার কৌশল তৈরি হবে, জায়গা তৈরি হবে। আমার ধারণা আরো অনেক বেশি প্রাজ্ঞ এবং ম্যাচিওর হওয়া দরকার, হঠকারী সিদ্ধান্ত কম নিয়ে। কিন্তু বাজারে কিন্তু অনেক উগ্রবাদী লোক আছে যারা হয়তো এদের কাছে গিয়ে বলে যে আমরা একটা শর্টকাট খুঁজে পেয়েছি, এই পথে হাঁটলে হয়তো আলোর নিশানা খুঁজে পাবো। এই সুযোগে আসলে কোনো বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই শঙ্কাও তো আছে আমাদের। না, হতে পারে। আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে শুধুমাত্র যে বৈষম্য বিরোধীকে দোষারোপ করে করে যে আগামী রাজনীতি প্রতিষ্ঠিত হয়ে যাবে তা না। বিএনপির নেতৃত্ব, টপ নেতৃত্ব আসলে চাঁদাবাজি বন্ধ করতে চাচ্ছে, কিন্তু বিএনপির টপ নেতৃত্ব কি বলছে সেটা কিন্তু হচ্ছে বাস্তবায়ন দেখে মানুষ। কিন্তু হচ্ছে গ্রামের ওই ইউনিয়নের ছাত্রদল, যুবদল, বিএনপির সভাপতি, সেক্রেটারি কি করতেছে সেটার উপর। সুতরাং হচ্ছে আপনি যদি বলেন যে হচ্ছে না বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি মাঠ ঘাট দখল করছে, তবে উচ্চ পর্যায় থেকে কি অবস্থা সেটা আমরা তো দেখি, তারা তো এটার বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু মানুষ ওই জিরো টলারেন্সটা ততক্ষণ পর্যন্ত বোঝে না যখন থেকে যে হচ্ছে এত কিছু করার পরও তার হচ্ছে তাকে পুলিশ অ্যারেস্ট করতেছে না, বিএনপি বহিষ্কার করতেছে না, কারণ বিএনপির কাছে সেই পরিমাণ হয়তো নিউজ যায়ও না টপ নেতৃত্বের কাছে। সুতরাং হচ্ছে মানুষ আসলে মাঠ থেকেই দেখে, আর হচ্ছে বিএনপি জবাব দিতে চাই। এবং হচ্ছে সরকারকে বিএনপি সহযোগিতা করছে, হ্যাঁ করছে। কেমন করছে? ওই যে সচিবালয়ের আপনার অনেকগুলা সচিব কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বেকায়দায় ফেলার জন্য 48 ঘন্টার মধ্যে সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে বলে ঘোষণা দিয়েছে। এইভাবেই সহযোগিতা করছে। আমরা সরকারকে এবং হচ্ছে আমরা যখন হচ্ছে আমি একটু কথাগুলো বলতে হয়, আমরা যখন হচ্ছে বলি যে আমরা যে গণ অভ্যুত্থান করেছি সেই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতিপত্র চাই, এবং সেই স্বীকৃতির মধ্যে বিচারের বিষয়টা আনতে হবে। আমাদের লিফলেটটা অন্তত দেখেছেন যে হচ্ছে আওয়ামী লীগের বিচার কতদিনের মধ্যে বিচার হইতে হবে, এইসব বিষয়গুলো আসতে হবে। তখন আবার যখন আরেকটা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় যে হচ্ছে বিচারের পথে এই স্বীকৃতিপত্র চাওয়াটা বাধা হয়ে যাচ্ছে কিনা,
না না, এই যে সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, এই যে স্বীকৃতিপত্র বয়ান, এই যে আমরা যে এই বিপ্লবের স্বীকৃতিপত্র চাচ্ছি, গণপ্রজাতন্ত্রের স্বীকৃতিপত্র চাচ্ছি, এটা তো বাধা সৃষ্টি করছে না, মনে হচ্ছে আরো পথকে প্রশস্ত করে দিচ্ছে বিচারের জন্য। কিন্তু আপনি যখন মানুষকে বুঝাতে চেষ্টা করবেন যে হচ্ছে না এটা বাধা সৃষ্টি করতেছে, মানুষ এটা আসলে দেখে মাঠ থেকে আসলে কারা মূলত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে মিছিলগুলা করে, কারা আসলে আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের যারা এত মানুষের অত্যাচার নির্যাতন করছে তাদেরকে স্পেস করে দিচ্ছে, কাদেরকে অ্যারেস্ট করলে মূলত হচ্ছে থানা থেকে কারা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, কারা প্রভাব খাটাচ্ছে, এটা কিন্তু গ্রাম পর্যায়ের প্রতিটা মানুষ দেখে। প্রত্যেকটা বিষয় আপনাদের মিডিয়াতে আসে না। ওই যে গাইবান্ধার একটা উপজেলা মহিলা লীগের সভাপতিকে উপজেলা মহিলা দলের সভাপতিও করা হয়ে যাচ্ছে, এরকম বড় কোনো ইস্যু হলে সেটা কিন্তু মিডিয়াতে আসে, কিন্তু হচ্ছে ইয়ার বিষয়টা আসে না। সেদিন আমাকে আফসোস করে মুন্সিগঞ্জ বিএনপির আহ্বায়ক যিনি, উনি বললেন যে হচ্ছে আমার এলাকায় যে হচ্ছে বেগম জিয়ার গাড়ি বরে হামলা মামলা, সেই মামলা দিয়ে আবার টাকার বিনিময়ে সেই মামলা যাদের বিরুদ্ধে দিয়েছে তাদেরকে মুক্তি দিয়ে এই জায়গাটি থেকেই তো আমাদের বেরিয়ে আসার কথা ছিল। হ্যাঁ, করতেছে। এখন এই কথাগুলো যদি আমরা বলতে চাই আমাদের জায়গা থেকে, আমি বলতে আপনাদের কাজ এখন আমরা করতেছি, আমাদের সেই প্রেসার ক্রিয়েটের জায়গাটা যদি হচ্ছে ওনাদের সকলের কাছে যদি উচ্চ স্বর মনে হয়, অভদ্রতা মনে হয়, আমি একটু সেদিন এক জায়গায় জামাতের নেতারা এক হয়েছেন আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। হান্নান মাসুদের উদাহরণে কিন্তু এটি পেলাম না, বিএনপি পেলাম। তার মানে প্রশাসনে আওয়ামী লীগের দোসররা আছেন, জামাতের লোক আছেন, বিএনপির লোক আছেন। কারা সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছেন 48 ঘন্টায়, পরিষ্কার জানতে হবে। আমার মনে হয়েছে যে এই যে সার্ভিস রুলে তারা এগুলো করতে পারেন কিনা, করতে পারেন না। কাজেই সেটি বিএনপি হোক, জামাত হোক, প্রশাসনকে শক্ত অবস্থানে যেতে হবে। আর হান্নান মাসুদদেরকে খুঁজে দেখতে হবে কোথায় জামাত ইনস্টিটিউশন দখল করেছে, যেরকম বিএনপি হাট মাঠ দখল করেছে সেরকম। আবার কোথায় জামাতের লোকরা মিছিল করে গিয়ে আওয়ামী লীগের নেতাকে ছাড়িয়ে আনছে, সেটিও কিন্তু গণমাধ্যমে এসছে। তাদের উদাহরণে ওগুলো যখন যুক্ত হবে তখন আমরা দেখতে পাবো যে তারা দলনিরপেক্ষভাবে কথা বলছে। সবশেষ আসলে আমি একটু জানতে চাই, জনগণের কথা কারো এই মুহূর্তে মনে হচ্ছে আপনার পুরনো একটা প্রশ্নে ফেরত আসি। তাদেরকে আমি সত্যিই চাই 5ই অগাস্টে তাদের প্রতি মানুষের যে সমর্থন ছিল সেটি অটুট থাকুক, কেননা এটি একটি অনন্য ঘটনা। কিন্তু আমি গভীরভাবে সন্দিহান সেটি অটুট আছে কিনা। প্রতিদিন মানুষ তাদের আচরণ দেখছে। বলতে হচ্ছে কি, আমরা যদি হচ্ছে সাধারণ জনগণ যারা ভোট দিবেন, আমি এই যে 2 দিন আগে খিলগাঁও কাঁচা বাজারে গিয়েছি, মাছ বাজারে গিয়েছি, ওনাদের সাথে আমি কথা বলেছি, বাজার করেছেন, এবং এই ভিডিওগুলো আছে সরাসরি। দ্রব্যমূল্যের দাম সম্বন্ধে জানেন তো, দাম সম্পর্কে এবং হচ্ছে ওনাদের সাথে বলেছি দ্রব্যমূল্যের বাজারে হচ্ছে সবজির দাম, কাঁচা বাজার দাম, দৈনন্দিন নিত্য প্রয়োজনের দাম অনেক কম আছে, এটা নিয়ে মানুষ স্বস্তি প্রকাশ করেছে। এবং সাথে সাথে ওই মাছ বাজারের মাছ বিক্রেতারা, ওই যে সবজি বিক্রেতারা সবাই কি বলছে সেটা শুনে এসেছি। এবং কালকে যাচ্ছি মোহাম্মদপুরে, সেখানে গিয়ে রিক্সা শ্রমিকদের কথা শুনবো, এদের কথা শুনবো, সকলের কাছে আমরা যাচ্ছি। এখন সেই জায়গায় আমি আপনাদেরকেও আহ্বান জানাবো, আপনারাও চলেন একসাথে, আমরা মানুষের কথা শুনি। মানুষ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখনো সম্মান করে কিনা, মানুষ এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছে কিনা, একসাথে আমরা নতুন বাংলাদেশের পথে হাঁটবো, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। নাকি হচ্ছে মিডিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিজন যে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মানুষ নেই, না জোর করে আসলে কিছু প্রতিষ্ঠা করার মতো সময় হয়তো বাংলাদেশে এখন আর নেই, হয়েছে কিনা সেটা দেখতে হবে। বৈষম্য বিরোধীতে খেয়াল করতে হবে ফ্যাসিবাদ যেন তাদের মনস্তত্ত্বে ঢুকে না যায়। অবশ্যই। আশরাফ কায়সার, কাজী আব্দুল হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ আজকে দেশাম্প্রতিকের সময় দেওয়ার জন্য। কাজে লাগাইয়া রাখলেন। দর্শক, এতক্ষণ দেশাম্প্রতিকের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল।